আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। তোমাদের ভালো থাকার কামনা করে আজ আমরা এখন ক্লাস শুরু করব। তোমরা জানো যে নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে নিজামুদ্দিন হুসাইনি স্যারের অনুপ্রেরণায় আমাদের একাদশ শ্রেণীর কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগের ক্লাস চলছে। তো আমরা এখন যে ক্লাস করব কলা বিভাগের হিস্টোরি ক্লাস, অর্থাৎ ইতিহাস। তো এর আগে আমরা ইতিহাস 5টা ক্লাস করেছি। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো 5টা ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করতে পেরেছি মোটামুটি। তো আজ আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টি হলো আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ। আমাদের দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হলো আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ। তো আমরা আজ প্রাচীন সভ্যতা সমূহের উপর আলোকপাত করব। তো ছাত্ররা দেখতে পাচ্ছ বা এর আগে তোমরা ক্লাসগুলোতে জেনেছো যে আদিম মানুষের কিছু কথা। আদিম মানুষ কি খেত, কি পরতো, কোথায় থাকতো, তাদের জীবনযাপন কেমন ছিল, তা আমরা প্রথম অধ্যায়ে বেশ কিছুটা জেনেছি। আমরা একেবারে আদিম যুগের কথা থেকে আমরা প্রস্তর যুগের কথা জেনেছি এবং ক্রমানুযায়ী পরিবর্তনের যে ধারা তাও কিছুটা দেখেছি। তো সৃষ্টির প্রথম মানুষ কিন্তু সভ্য ছিল না, সভ্যতা গড়ে তোলেনি। বিবর্তনের মধ্য দিয়ে তার এক সময় সভ্যতা গড়ে তুলেছিল। একেবারে জন্মলগ্নে মানুষের প্রথম জীবনে মানুষ সহায় সম্বলহীনভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বনের ফলমূল তুলে খেত, জন্তুদের সঙ্গে লড়াই করত, যেখানে রাত হতো সেখানেই তারা থাকতো। তাদের না ছিল ঘর বাড়ি, না ছিল পোশাক পরিচ্ছদ, না ছিল কোনো সভ্য কিছু, অর্থাৎ তাদের আচরণ বেশভূষা কিছুই ছিল না। তো বিবর্তনের মধ্য দিয়ে আমরা একসময় দেখেছি মানুষ উন্নত সভ্যতা গড়ে তুলেছে। যে উন্নত সভ্যতার কথা ভাবলে আজ আমরা এই বিজ্ঞানের যুগেও অবাক হয়ে যাই। তো সেই সমস্ত সভ্যতার কথা আমরা একটু জানব। তো সভ্যতার ইতিহাস আলোচনা করতে গেলে আমরা যে বিষয়টি বিশেষভাবে দেখতে পাই তা হলো নদীমাতৃক সভ্যতা। অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত সভ্যতাগুলি গড়ে উঠেছে তার বেশিরভাগ নদীকেন্দ্রিক এবং নদীকে কেন্দ্র করে। যেমন আমাদের ভারতবর্ষে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, আবার আমরা দেখতে পাচ্ছি ভূমধ্য সাগরের তীরে
ইজিয়ান সভ্যতা। এরপরে দেখতে পাচ্ছি ইউফ্রেটিস ও টাইগ্রিস। নদীর তীরে মেসোপটেমিয়া ও ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে আমরা দেখব চীনের ইয়াং শিকিয়াং ও হোয়াংহো। নদীর তীরে চৈনিক সভ্যতা। তো ছাত্ররা, আমরা দেখতে পাচ্ছি বিশ্বের কয়েকটি বৃহৎ অর্থাৎ উন্নত বড় সভ্যতার কথা। তো সব সভ্যতাগুলি কোনো না কোনো নদী সাগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রায় আজ থেকে ৭,০০০ বছর আগে এই সমস্ত নদীকেন্দ্রিক সভ্যতাগুলির উন্মেষ ঘটেছিল এবং মানুষ তাদের ভবঘুরে জীবন থেকে মুক্তি পেতে তারা বেশ কিছুটা সুবিধাবোধ করেছিল। যে সমস্ত জায়গায়, সেই জায়গাগুলি ছিল নদীকেন্দ্রিক, অর্থাৎ নদী তীরবর্তী অঞ্চল বা সমুদ্রের তীরবর্তী অঞ্চল। তো আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের যে উন্নত সভ্যতার কথা আমরা কম বেশি সবাই জানি। আমরা বিভিন্ন ক্লাসে সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, হরপ্পা এই সমস্ত কথাগুলো জেনেছি এবং এর বাইরে আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের বিভিন্ন সভ্যতার কথা জেনেছি। সেই সমস্ত সভ্যতাগুলি ছিল অত্যন্ত উন্নত। তো আমাদের ভারতবর্ষের যে হরপ্পা সভ্যতা, যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু নদের তীরে। আবার যদি মিশরে দেখি, নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। আবার যদি দেখি ইজিয়ান সভ্যতার কথা, ভূমধ্যসাগরের তীরে গড়ে উঠেছিল। যদি দেখি মেসোপটেমিয়া ও ব্যাবিলনীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। আবার চীন দেশে যে চৈনিক সভ্যতার বিকাশ ঘটেছিল তা ইয়াং শিকিয়াং ও হোয়াংহো নদীর তীরবর্তী অঞ্চলে। তো আশা করছি ছাত্ররা বুঝতে পারছো যে বিশ্বের প্রাচীন বড় বড় সভ্যতাগুলি গড়ে উঠেছে কোনো না কোনো নদী কেন্দ্রিক। তো আমাদের প্রশ্ন এখানে যে সভ্যতাগুলি কেন নদী কেন্দ্রিক হলো, অর্থাৎ নদীর তীরবর্তী অঞ্চলেই কেন সভ্যতাগুলি গড়ে উঠল। তো সেই কারণ খুঁজতে গিয়ে আমরা যে সমস্ত বিষয়ের উল্লেখ পাই তা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। ছাত্ররা আশা করি বুঝতে পারছো। প্রয়োজন একটু লিখে নিতে পারো এবং টেক্সট বই ফলো করবে। ছায়া প্রকাশনীর যে টেক্সট বই আছে সেটা দেখলে তোমরা এই সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবে। তো আশা করছি ক্লাসের সঙ্গে সঙ্গে টেক্সট বইগুলো বাড়িতে একটু পাঠ করার চেষ্টা করবে, একটু অধ্যয়ন করবে, একটু অনুশীলন করবে। তো আমরা আসি যে নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কারণগুলো কি ছিল। তো আমরা দেখছি কারণ এক নাম্বার দেখছি আমরা কৃষি, উর্বর কৃষি জমি, অর্থাৎ প্রতি বছর বন্যার ফলে নদীর দুকুল ছাপিয়ে জলের সঙ্গে প্রচুর পলি নদীর দুই পাশের উপকূলে জমতে থাকে এবং সেই পলি পড়া ভূমি অত্যন্ত উর্বর হয়, যেখানে কৃষিকাজ এবং
কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালন। তো বিশেষ করে কৃষিকাজ করতে খুব সুবিধা হতো মানুষের, অর্থাৎ উর্বর কৃষিভূমিতে ফসল অনেক গুণ বেশি ফলতো। তাই সাধারণ মানুষ অন্যান্য জায়গার চেয়ে নদীর তীরবর্তী অঞ্চলকেই বেছে নিল এবং সেই সমস্ত জায়গায় তারা কৃষি ফসল ফলানোর জন্য তারা সেই সমস্ত স্থানে বসতি গড়ে তোলার চেষ্টা করল। তাহলে আমরা দেখলাম যে নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার অন্যতম একটা প্রধান কারণ উর্বর কৃষিজমি, অর্থাৎ নদীর দুকুল প্লাবিত হয়ে যখন সেই পলি নদীর দুই ধারে পড়তে থাকে সেই ভূমি খুবই উর্বর হয় এবং সেই ভূমিতে কৃষি ফসল অত্যন্ত বেশি ফলে। তাই মানুষ বেশি বেশি করে সেখানেই বসতি গড়ে তোলে। এভাবেই দেখা যায় একদিন উন্নত সভ্যতা গড়ে ওঠে নদী তীরবর্তী অঞ্চলে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জলসেচের সুবিধা। আজ আমরা হয়তো পাম্পের সাহায্যে জল তুলছি, যে কোনো জায়গায় সে স্থলভূমি বা জলভূমি বা যেখানে ইচ্ছা সেখানে আমরা জল তুলতে পারছি। কিন্তু যে সময়ের কথা আমরা বলছি সেই সময়ে এই পাম্প সিস্টেম ছিল না। অর্থাৎ কিন্তু একটা ফসলকে ভালো ফলাতে হলে সেখানে উর্বর ভূমির সঙ্গে সঙ্গে জলের প্রয়োজনীয়তা, নিয়মিত তাতে জলসেচ করার প্রয়োজন হয়। কিন্তু সেই জল পাওয়া যাবে কোথায়? যদি নদীর তীরবর্তী অঞ্চলে কৃষি ফসল ফলানো যায় তাহলে নদীর থেকে জলসেচ করে ফসলকে উন্নত করা খুব সহজেই সম্ভব। তাই সাধারণ মানুষ দলে দলে বসতি গড়ে তুলতে থাকলো কোথায়? নদীর ধারে। এইভাবে 2 জন 5 জন 10 জন 100 জন 200 জন হতে হতে আস্তে আস্তে নদীর তীরবর্তী অঞ্চলগুলো ভরে যেতে থাকে। এভাবে একদিন গোষ্ঠী গ্রাম গড়ে ওঠে এবং উন্নত জীবন গড়ে ওঠে তাদের। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার পশুপালনের সুবিধা। অর্থাৎ প্রাচীনকালের ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই যে পশুপালন ছিল কৃষির সঙ্গে সঙ্গে অন্যতম একটি জীবিকা। অর্থাৎ সাধারণ মানুষ যে সমস্ত পথে জীবিকা নির্বাহ করত তার মধ্যে অন্যতম একটি ছিল পশুপালন। তো এই সমস্ত পশু পালন করতে হলে তাদেরকে পর্যাপ্ত খাবার দিতে হয়, আর সেই পর্যাপ্ত খাবার সমস্ত জায়গায় মেলে না। তো নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে উর্বর ভূমিতে প্রচুর পরিমাণে গাছগাছালি জন্মাতো, যা কিনা গবাদি পশুগুলির খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। তাই অবাধ বিচরণ করতে পারত সেই সমস্ত পশুগুলি। সেই সমস্ত যুগের মানুষেরা যে সমস্ত পশু বাড়িতে পুষত সেগুলো তাদের খাদ্য দেওয়ার জন্য আলাদা করে কোনো চিন্তা করতে হতো না। সেই সমস্ত পশুরা সেই নদীর তীরবর্তী অঞ্চলের উর্বর ভূমি থেকে সেই ঘাস বা অন্যান্য গাছগাছালি খেয়ে তারা নিজেদেরকে উন্নতি করত এবং সেই সমস্ত পশুদেরকেই পালন করে সেই মানুষেরাও একদিন উন্নত জীবন গড়ে তোলে। তাহলে ছাত্ররা আমরা বুঝতে পারলাম যে নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলির মধ্যে অন্যতম একটি হলো পশুপালনের সুবিধা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পণ্য পরিবহন ও যাতায়াত। আজ আমরা মারুতি অ্যাম্বাসাডার, ডিলাক্স বাস, অনেক গাড়ি দেখতে পাই, লরি, অটো, বিভিন্ন এমনকি ট্রেন, বিমান, বহু উন্নত পরিবহন কার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই যুগে স্থলপথ আকাশপথ তো দূরে থাক, নৌপথে অর্থাৎ জলপথেও তেমন উপায় ছিল না। তো তার মধ্যে অন্যতম একটা উপায় বলা যায় যে নদীপথে আমরা প্রথম দিকে দেখেছি কাঠের ভেলা করে যাতায়াত করতে এবং তারপরে সেখান থেকে বিবর্তনের মধ্য দিয়ে আজকে নৌকা বা আমরা যে স্টিমার, লঞ্চ যেগুলো দেখছি সেগুলো এসেছে সেই সিস্টেম থেকে। তো সেক্ষেত্রে সড়ক পথ অর্থাৎ স্থলপথ বা
বিমানপথের অস্তিত্ব না থাকায়